তাহলে আজকে হচ্ছে আমাদের হেপাটোলজির 3rd ক্লাস। এই পার্টে হচ্ছে মেইনলি ভাইরাল হেপাটাইটিস বা লিভার যে ইনফেকশন রিলেটেড যে ডিজিজগুলো আছে এগুলো সম্পর্কে ডিসকাশন করা হয়েছে। আজকের টপিক আমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস এবং হেপাটাইটিস বি ভাইরাস রিলেটেড যে সেরোলজিক্যাল মার্কাস গুলো আছে এগুলো ইন্টারপ্রিটেশন এটা সব পরীক্ষায় পড়ে। এটা যে কোনো পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা দেন বা ক্লিনিক্যাল এক্সামিনেশন যাই দেন না কেন এটা লাগবে। আর একটা হচ্ছে পায়োজেনিক লিভার অ্যাবসেস। তাহলে এই দুইটা মাস্ট, এই দুইটা সম্পর্কে সব ইনফরমেশন লাগবে। আজকে আমাদের ফার্স্ট টপিক হচ্ছে ভাইরাল হেপাটাইটিস। খুবই কমন একটা ডিজিজ, আমরা মোটামুটি সবাই সম্পর্কে জানি। পেশেন্টের প্রেজেন্টেশন কেমন থাকে? ইউজুয়ালি নন স্পেসিফিক প্রেজেন্টেশন থাকে। যে কোনো ভাইরাল ইলনেসে, এটা ভাইরাল হেপাটাইটিস হোক বা ভাইরাল নিউমোনিয়া হোক বা আদার যে কোনো ডিজিজগুলো হোক, ইউজুয়ালি প্রেজেন্টেশন থাকে নন স্পেসিফিক, লাইক হেডেক, মাইলজিয়া, আলসেলজিয়া, নোজ অ্যানোরেক্সিয়া। এটা দেখে কোনো সিস্টেম আইডেন্টিফাই করা কঠিন হয়। আর এর সাথে হেপাটাইটিসের ফিচার হিসেবে পেশেন্টের জিআই কিছু সিমটমস থাকতে পারে, লাইক ভমিটিং, ডায়রিয়া বা অ্যাবডোমিনাল ডিসকমফর্ট থাকতে পারে। এখানে সবথেকে ইম্পর্টেন্ট যেটা আমাদের জন্য সেটা হচ্ছে এখানে টেন্ডার হেপাটোমেগালি থাকে এবং হেপাটোমেগালিটা ইউজুয়ালি মাইল্ড থাকে, খুব বেশি বড় হয় না এখানে লিভারটা। আর ইনভেস্টিগেশন করলে আমরা কি পাবো? হেপাটাইটিক প্যাটার্ন অফ লিভার ফাংশন টেস্ট। এটা আগে আমরা ডিসকাস করছি। এক্ষেত্রে কি হয়, এএলটি এবং এএসটি লেভেলটা বেশি থাকে। এলপি লেভেলটা বাড়তে পারে, তবে খুব বেশি বাড়ে না। এবং এএলটি এএসটি লেভেলটা যেটা বাড়ে এটা ভাইরাল হেপাটাইটিসের ক্ষেত্রে ভেরি হাই রাইজ হয়। আর এর সাথে ডাব্লিউসি কাউন্ট বাড়তে পারে। আর যে ভাইরাসের কারণে হেপাটাইটিস হয়েছে সে ভাইরাল মার্কার করলে আমরা সে মার্কারগুলো পজিটিভ পাইতে পারি। ভাইরাল হেপাটাইটিস পেশেন্টের ইউজুয়ালি কোনো স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট দরকার হয় না। ইউজুয়ালি সাপোর্টিভ ট্রিটমেন্ট দিলে হয়। আর এর সাথে সিডেটিভ, নার্কোটিক্স বা আদার যে হেপাটোটক্সিক ড্রাগ যেগুলো আছে সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। কি কি কারণে ভাইরাল হেপাটাইটিস হইতে পারে? কমনলি হয় হচ্ছে হেপাটাইটিস যে ভাইরাসগুলো আছে, হেপাটাইটিস এ, বি, সি, ডি অ্যান্ড ই। এর মধ্যে যেগুলো কমনলি পাওয়া যায় সেটা হচ্ছে হেপাটাইটিস এ, বি অ্যান্ড ই। এই তিনটা হচ্ছে অ্যাকুট হেপাটাইটিস ক্ষেত্রে কমনলি পাওয়া যায়। আর সি হচ্ছে ইউজুয়ালি ক্রনিক হেপাটাইটিস করে। ক্রনিক হেপাটাইটিস ক্রনিক ডিজিজ করে। এছাড়া কিছু আদার্স কজ আছে। এর মধ্যে লেস কমন আছে সাইটোমেগালো ভাইরাস এবং এপিস্টেন ভাইরাস, যেটা হেপাটাইটিস করতে পারে। আর লেয়ারলি হার্পাস সিমপ্লেক্স এন্ড ইকোলোকিয়াল ভাইরাস করতে পারে। তাহলে এটা অনেক পরীক্ষায় এমসিকিউ আসে যে কোন কোন ভাইরাস ভাইরাল হেপাটাইটিস করতে পারে। এরপর একটা বক্স আছে, এখানে মেইনলি হেপাটাইটিস এর ভাইরাস গুলো আছে, এই ভাইরাস সম্পর্কে একটু ডিসকাস করা হয়েছে। তাহলে বক্সটা অনেক বড়, আমাদের সব ইনফরমেশন লাগবে না, আমরা অল্প কিছু ইনফরমেশন পড়বো। ফার্স্ট হচ্ছে ভাইরাসের গ্রুপ। গ্রুপ অনেক সময় আসে যে কোনটা কোন গ্রুপের ভাইরাস। এর মধ্যে হেপাটাইটিস এ, বি এন্ড সি এই তিনটাই বেশি আসে। তাহলে হেপাটাইটিস এ হচ্ছে এন্টেরোভাইরাস গ্রুপ, বি হচ্ছে হেপাডনা ভাইরাস এন্ড সি হচ্ছে প্লাভি ভাইরাস। হেপাটাইটিস ডি এটাকে বলা হয় ইনকমপ্লিট ভাইরাস, কারণ এই ভাইরাসটা নিজে কোনো রেপ্লিকেশন বা ইনফেকশন করতে পারে না। এটা পুরোপুরি হেপাটাইটিস বি ভাইরাসের, হেপাটাইটিস বি সার্ফেস অ্যান্টিজেনের উপর ডিপেন্ডেন্ট। এরপরে নিউক্লিক অ্যাসিড এটা অনেক সময় আসে যে কোনটা কোন ধরনের ভাইরাস। তাহলে হেপাটাইটিস বি হচ্ছে ডিএনএ ভাইরাস, বাকি সবগুলো হচ্ছে আরএনএ ভাইরাস। ইনকমপ্লিশন পিরিয়ড খুব একটা না পড়লে সমস্যা নেই। আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে স্পিড। তাহলে এখানে অনেক কথা লেখা আছে, এত কথা আমাদের লাগবে না। আমরা মেইনলি পড়বো হেপাটাইটিস এ এন্ড হেপাটাইটিস ই, এই দুটো হচ্ছে ফিকোজাল দুটো ছড়ায়। আর হেপাটাইটিস বি, সি এবং ডি এগুলা মেইনলি ছড়াচ্ছে ব্লাড বা আইভি ড্রাগ ইউজ অথবা সেক্সুয়াল এক্সপোজার বা ভার্টিক্যাল ট্রান্সমিশন। এর মধ্যে বি ভাইরাস জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সমিশন। তাহলে বি ভাইরাস মেইনলি ছড়ায় হচ্ছে মায়ের থেকে বাচ্চার, মানে ভার্টিক্যাল ট্রান্সমিট হয়। আর হেপাটাইটিস সি ভাইরাসের ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে ব্লাড ট্রান্সমিশন। এটা আইভি ড্রাগ ইউজের মধ্যেও হইতে পারে বা ইনফেক্টেড যদি ব্লাড ট্রান্সমিশন হয় সেক্ষেত্রে হইতে পারে। আর ডি আর বি হচ্ছে মোটামুটি সিমিলার। আরেকটা ইম্পর্টেন্স হেপাটাইটিস বি, সি এন্ড ডি এরা হচ্ছে ফিকোরাল দুটো ইউজুয়ালি ছড়ায় না। তাহলে ফিকোরাল দুটো হচ্ছে হেপাটাইটিস এ এন্ড ই, আর ব্লাড, সেক্সুয়াল এন্ড ভার্টিক্যাল এগুলো হচ্ছে বি, সি এন্ড ডি। এর মধ্যে বিটা হচ্ছে মেইনলি ভার্টিক্যাল আর হেপাটাইটিস সিটা হচ্ছে মেইনলি আইভি দুটো ছড়ায়। এবার ক্রনিক ইনফেকশন।
তাহলে এখানে ক্রনিক ইনফেকশন কমনলি করা আছে হেপাটাইটিস বি, সি এন্ড ডি। আর হেপাটাইটিস ই কিছু কিছু ক্ষেত্রে করতে পারে, লাইক ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট বা যদি কোনো পেশেন্ট অর্গান ট্রান্সপ্লান্টেশন হয় সেক্ষেত্রে করতে পারে, আদারওয়াইজ করে না। আর হেপাটাইটিস এ কখনো ক্রনিক ইনফেকশন করে না। তাহলে এটা মনে রাখা লাগবে, পরীক্ষা কোশ্চেন আসতে পারে যে কোন কোন হেপাটাইটিস দিয়ে ক্রনিক ইনফেকশন হইতে পারে। দেন হচ্ছে প্রিভেনশন। তাহলে আমরা প্রিভেন্ট করতে পারি কোনটা কোনটা, হেপাটাইটিস এ, বি এন্ড ডি। তাহলে হেপাটাইটিস এ এন্ড বি এই দুইটা দিয়ে অ্যাক্টিভ এবং প্যাসিভ প্রিভেনশন করা যায়। অ্যাক্টিভ প্রিভেনশন আমরা করতে পারি ভ্যাকসিনের মাধ্যমে, আর প্যাসিভ করতে পারি ইমিউনোগ্লোবুলিনের মাধ্যমে। আর হেপাটাইটিস বি যেহেতু হেপাটাইটিস বি এর উপর ডিপেন্ডেন্ট, সো হেপাটাইটিস বি কে যদি আমরা প্রিভেন্ট করতে পারি তাহলে হেপাটাইটিস ডি টাও প্রিভেন্ট করা যাবে। আর হেপাটাইটিস সি এন্ড ই এটা কোনো প্রিভেন্টিভ থেরাপি নাই। তাহলে পরীক্ষা যদি কোশ্চেন আসে যে কোন কোন হেপাটাইটিস ভাইরাস আমরা প্রিভেনশন করতে পারি, তাহলে অ্যান্সার হবে হেপাটাইটিস এ, বি এন্ড ডি। আর প্রিভেন্ট করতে পারি না সি এন্ড ই। আর ভ্যাকসিন টাইপটা অনেক সময় পরীক্ষা কোশ্চেন আসে ইমিউনোলজি চ্যাপ্টারের পার্ট হিসাবে, যে কোনটা কোন ধরনের ভ্যাকসিন। তাহলে হেপাটাইটিস এ হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড বা কিল্ড ভ্যাকসিন, আর হেপাটাইটিস বি টা হচ্ছে সাব ইউনিট ভ্যাকসিন। তাহলে পরীক্ষায় ইনঅ্যাক্টিভেটেড বা কিল্ড ভ্যাকসিন এক্সাম্পল এবং সাব ইউনিটের ভ্যাকসিন এক্সাম্পল এগুলো আসে। দেন হচ্ছে ভাইরাসগুলো সম্পর্কে একটু ডিটেলস বলা হয়েছে। ইউজুয়ালি পরীক্ষায় হেপাটাইটিস বি বাদে বাকি কোনোটাই খুব একটা আসে না। জাস্ট আমরা একটু রিডিং পড়ে রাখবো। তাহলে হেপাটাইটিস আমরা প্রথমে বলছিলাম এটা মেইনলি ছড়ায় আছে ফিকো ওরাল রুটে। হেপাটাইটিস এর ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে যে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে অনেক সময় এএলপি লেভেলটা বেশি থাকতে পারে, এবং এই পেশেন্টগুলো অনেক সময় কোলেস্টেটিক প্যাটার্ন লিভার ফাংশনে প্রেজেন্ট করতে পারে। তাহলে হেপাটাইটিস ইউজুয়ালি হেপাটাইটিক প্যাটার্ন করে, মানে এএলটি এবং এএসটি বাড়ে। তবে হেপাটাইটিস এ এটা হচ্ছে কোলেস্টেসিস করতে পারে। আর ডায়াগনস্টিক টেস্ট হচ্ছে আমরা এক্ষেত্রে কি দেখবো, অ্যান্টি হেপাটাইটিস এ ভাইরাস, ইমিউনোগ্লোবুলিন এম। তাহলে এই দুইটা ইনফরমেশন মনে রাখলে হবে। আর ম্যানেজমেন্টের ভিতরে এখানে অ্যান্টিভাইরালের কোনো রোল নাই, তবে আমরা হচ্ছে প্রিভেন্টিভ থেরাপি ইউজ করতে পারি। এখানে আমরা ইনঅ্যাক্টিভেটেড ভাইরাস ভ্যাকসিন ইউজ করতে পারি, আর একটা হচ্ছে ইমিউনোসেরাম ইমিউনোগ্লোবুলিন ইউজ করতে পারি। তাহলে একটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনাইজেশন আর একটা হচ্ছে প্যাসিভ ইমিউনাইজেশন। কাদের কাদের ক্ষেত্রে দিব এগুলো একটু রিডিং করে রাখতে পারেন, মানে সকলে এমসিকিউ আসতে পারে। তাহলে হাই রিস্ক গ্রুপ কারা আছে তাদেরকে ভ্যাকসিনেশন দেওয়া লাগবে এবং কাদেরকে ইমিউনোগ্লোবুলিন দেওয়া লাগবে। এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে। ভ্যাকসিনেশন কাদের কাদের ক্ষেত্রে করবো, পিপুল ট্রাভেলিং টু এন্ডেমিক এরিয়াস, ক্লোজ কন্টাক্ট, তারপর হচ্ছে দোজ উইথ আদার মেজর ডিজ লাইক সিএলডি যাদের আছে, তারপর হচ্ছে প্রেগনেন্ট ওমেন, তারপর হচ্ছে ওল্ডার ইন্ডিভিজুয়ালস যদি হয়। আর ইমিউনোগ্লোবুলিন দেবো ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট হলে বা ক্রনিক লিভার ডিজিজ, তারপর হচ্ছে যদি কোথাও আউটব্রেক হয়, আবার ওল্ড এজের পেশেন্টের ক্ষেত্রে। তাহলে জাস্ট একটু রিডিং দেখবেন। এর পাশে হেপাটাইটিস বি ভাইরাস, তাহলে এটা হচ্ছে আমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় এখান থেকে ফ্রিকোয়েন্টলি কোশ্চেন আসবে। বি ভাইরাস থেকে মেইনলি কোশ্চেন আসবে হচ্ছে যে সেরোলজিক্যাল মার্কার গুলো আছে এগুলোর ইন্টারপ্রিটেশন। তাহলে প্রথমেই ইন শর্ট দেওয়া আছে কোন কোন সিনারিওতে কি কি পজিটিভ থাকবে, এগুলোই পরীক্ষায় আসে। আর এটা আমরা একটু পরে করবো, আগে একটু ডিটেলস পড়ে আসি। তাহলে হেপাটাইটিস বি এর আরেকটা নাম হচ্ছে, এটাকে ড্যান পার্টিকেল বলা হয়। হেপাটাইটিস বি ভাইরাস অ্যাকিউট অ্যান্ড ক্রনিক ইনফেকশন দুইটাই করতে পারে, এটা ইম্পর্টেন্ট। দেন হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সমিশন ফ্রম মাদার টু চাইল্ড ইন পেরিনেটাল পিরিয়ড, মোস্ট কমন কজ অফ ইনফেকশন and carries the highest risk of ongoing chronic infection, 90% to 95%. তাহলে হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ কোনো মায়ের থেকে যদি বাচ্চার বি ভাইরাসটা ছড়ায়, তাহলে এই ক্ষেত্রে ক্রনিক ইনফেকশন হওয়ার রিস্ক সব থেকে বেশি, এবং এটা হচ্ছে মোস্ট কমন ফর্ম অফ ইনফেকশন ইন কেস অফ হেপাটাইটিস বি। তাহলে হেপাটাইটিস বি দুইভাবে হইতে পারে, একটা হচ্ছে মায়ের থেকে বাচ্চা ছড়াতে পারে, অথবা আদার যে রুটগুলো আছে লাইক ব্লাড ট্রান্সফিউশন বা সেক্সুয়াল এক্সপোজার। তবে অ্যাডাল্ট এজে মানে ভার্টিক্যাল ট্রান্সমিশন বাদে অন্য ট্রান্সমিশন মাধ্যমে যেগুলো ছড়ায় এগুলো ইউজুয়ালি ক্রনিক ইনফেকশন খুব একটা করে না। তাহলে ক্রনিক ইনফেকশন রিস্ক বেশি কাদের, যেসব পেশেন্ট গুলা মায়ের থেকে বি ভাইরাসটা পায় তাদের ক্ষেত্রে ক্রনিক ইনফেকশন হওয়ার রিস্কটা সব থেকে বেশি। তাহলে এটা পরীক্ষায় অনেক কোশ্চেন আসে এসবিআই, যে কোন দুইটা ট্রান্সমিশন হলে ক্রনিক ইনফেকশন হওয়ার রিস্ক বেশি, বা কোনটা হচ্ছে কমন সোর্স অফ হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন। এরপর একটা লাইন লেখা আছে, দেখেন ইন কন্ট্রাস্ট এক্সপোজার টু হেপাটাইটিস বি ভাইরাস এট অ্যান ওল্ডার এজ ইজ মাচ মোর লাইকলি টু রেজাল্ট in an acute hepatitis with chronic infection developing less than 5%. তাহলে ভার্টিক্যালি যে বি ভাইরাস গুলো ট্রান্সমিট হয় সেক্ষেত্রে ক্রনিক ইনফেকশন হয় 90 to 95%।
তাহলে অলমোস্ট সব কেসেই ক্রনিক ইনফেকশন হয়। আর অ্যাডাল্ট এজে যেগুলো এক্সপোজার হয় বা অন্যদের থেকে যেগুলা বি ভাইরাস ট্রান্সমিট হয় সেগুলোর ক্ষেত্রে লেস দ্যান 5% হচ্ছে ক্রনিক ইনফেকশন হইতে পারে। এরপর হচ্ছে কোনো পেশেন্ট যদি হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে ইনফেকশন হয় সেক্ষেত্রে পেশেন্টের আউটকাম কি হইতে পারে? তাহলে একটা হইতে পারে অ্যাকিউট অ্যান্ড ক্রনিক ইনফেকশন। এরপরে ডেভেলপ করতে পারে লিভার সিরোসিস অ্যান্ড আদার কমপ্লিকেশনস অ্যান্ড ফাইনালি হেপাটোসেলুলার কার্সিনোমা ডেভেলপ করতে পারে। এরপর সেই ইনফেকশন কখন বলবো আর হেপাটাইটিস কখন বলবো? যদি কোনো পেশেন্টের বি ভাইরাস সারফেস অ্যান্টিজেন ডিটেক্টেবল হয় কিন্তু কোনো লিভার ইনজুরি না থাকে, লাইক লিভার ফাংশন টেস্ট সবগুলো নরমাল থাকে, সেটাকে বলবো হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন। আর যদি পেশেন্টের লিভার ইনফ্লামেশন বা ফাইব্রোসিস সাইন থাকে, লাইক লিভারের যে ফাংশনগুলো এগুলো অল্টার্ড আছে বা আমরা ফাইব্রোসিস করে বা আদার্স কোনো মিজার মধ্যে যদি দেখি লিভারে কোনো ফাইব্রোসিস হয়েছে তাহলে সেটাকে আমরা বলবো হেপাটাইটিস বি ভাইরাস হেপাটাইটিস। এর পাশে রিস্ক ফ্যাক্টর ফর হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন অ্যাকুইজিশন, মানে কোন কোন ক্ষেত্রে বি ভাইরাসটা দিয়ে মানুষ ইনফেক্টেড হইতে পারে। মানে সবথেকে কমন যেটা সেটা হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সমিশন, মায়ের থেকে বাচ্চা ছড়াবে। ইউজুয়ালি বি ভাইরাস সার্ফেস অ্যান্টিজেন পজিটিভ মাদার এদের থেকে বেশি হয় এবং ই অ্যান্টিজেন যদি পজিটিভ হয় সেক্ষেত্রে রিস্কটা থাকবে আরো বেশি। আর ভাইরাল ট্রান্সমিশনের মধ্যে আদার যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে সেক্সুয়াল ট্রান্সমিশন, আইভি ড্রাগ ইউজ, তারপর হচ্ছে ব্লাড প্রোডাক্ট ট্রান্সমিশন, তারপর ট্যাটু আর আকুপাংচার, নিডল স্টিক ইনজুরি, শেয়ারিং, টুথব্রাশ রেজর, তারপর হচ্ছে ক্লোজ লিভিং কোয়ার্টার্স বা আদার্স যেগুলো আছে। তাহলে এগুলো এমসিকিউ হিসেবে আসতে পারে। আর এজ হিসেবে আসতে পারে যে মোস্ট কমন রুট কোনটা বা হচ্ছে কোনটার ক্ষেত্রে ক্রনিক ইনফেকশন রিস্ক বেশি। এবার হচ্ছে আমাদের সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, হেপাটাইটিস বি ভাইরাস সেরোলজিক্যাল মার্কারস এর ইভ্যালুয়েশন বা ইন্টারপ্রিটেশন। মানে একটা পেশেন্টে যদি বি ভাইরাস দিয়ে ইনফেক্টেড হয় তাহলে সবার আগে ব্লাডের যে কম্পোনেন্টটা বা মার্কারটা অ্যাপিয়ার করে সেটা হচ্ছে বি ভাইরাস সারফেস অ্যান্টিজেন। এখানে একটু কিন্তু আছে, সেটা হচ্ছে সবার আগে আসলে বি ভাইরাস ডিএনএ অ্যাপিয়ার করে। তবে আমরা যেহেতু এটা রুটিনলি মেজার করি না, রুটিন যে মার্কার গুলো দেখি এর মধ্যে সবার আগে আসে হচ্ছে বি ভাইরাস সারফেস অ্যান্টিজেন। এটা কি জিনিস? একটা প্রোটিন দ্যাট মেক্স আ পার্ট অফ ভাইরাল এনভেলপ। তাহলে এটা আসছে ভাইরাল এনভেলপ থেকে। মেইন ইন্ডিকেটর অফ অ্যাক্টিভ ইনফেকশন, a negative test for hepatitis B virus surface antigen makes hepatitis B virus infection very unlikely. এরপরে কি আছে দেখি। In acute liver failure from hepatitis B virus surface antigen may be negative at presentation with evidence of recent infection provided by anti-hepatitis B core IgM. তাহলে কোনো পেশেন্ট যদি লিভার ফেইলার থাকে সেক্ষেত্রে ইমিউনিটি অনেক বেশি অ্যাক্টিভ থাকে, সেক্ষেত্রে র‍্যাপিড ক্লিয়ারেশন হয় হেপাটাইটিস বি ভাইরাস সারফেস অ্যান্টিজেনের এবং এটা নেগেটিভ থাকতে পারে। আরেকটা নেগেটিভ ফ্যাক্টর হচ্ছে উইন্ডো পিরিয়ডে। তাহলে কোনো পেশেন্ট যদি লিভার ফেইলিউর থাকে বা উইন্ডো পিরিয়ডে থাকে সেক্ষেত্রে আমাদের অ্যাকুট ইনফেকশন দেখার জন্য বেস্ট মার্কার হচ্ছে বি ভাইরাস কোর আইজিএম। এরপরে কি হয়? অ্যান্টি হেপাটাইটিস বি ভাইরাস সারফেস অ্যান্টিবডি ইউজুয়ালি অ্যাপিয়ার্স আফটার অ্যাবাউট 3 to 6 months and persists for many years or perhaps permanently. মানে পেশেন্টের যদি বি ভাইরাস থেকে কমপ্লিট রিকভারি হয় সেক্ষেত্রে অ্যান্টি হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিবডি অ্যাপিয়ার করে ইউজুয়ালি আফটার 3 to 6 মান্থ এবং ইউজুয়ালি এগুলো পার্মানেন্টলি পারসিস্ট করে। এখন কোনো পেশেন্ট যদি অ্যান্টি হেপাটাইটিস বি ভাইরাস সারফেস অ্যান্টিবডি থাকে তাহলে এটা ২ টা জিনিস ইন্ডিকেট করে। একটা হচ্ছে কমপ্লিট রিকভারি অথবা হচ্ছে কোনো প্রিভিয়াস ভ্যাকসিনেশন। তাহলে পেশেন্টকে ভ্যাকসিনেশন দেয়া হোক অথবা বি ভাইরাস ইনফেকশন হোক, কমপ্লিট রিকভারি অথবা ইমিউনাইজেশন হলে সেক্ষেত্রে অ্যান্টি বি ভাইরাস সারফেস অ্যান্টিবডিটা পজিটিভ হবে। তাহলে আমরা আলাদা করব কিভাবে? অ্যান্টি হেপাটাইটিস বি ভাইরাস কোর অ্যান্টিবডি দেখে। যদি কোর অ্যান্টিবডি পজিটিভ থাকে তাহলে এটা ইন্ডিকেট করে প্রিভিয়াস কোনো ইনফেকশন হয়েছে। আর যদি কোর অ্যান্টিবডি নেগেটিভ থাকে তাহলে এটা ইন্ডিকেট করে প্রিভিয়াস ভ্যাকসিনেশন হয়েছে। এরপর হচ্ছে কোর অ্যান্টিজেন। তাহলে কোর অ্যান্টিজেনটা হচ্ছে কিসের পার্ট? ক্যাপসিড বা ভাইরাস কোর। এটা লিভারে পাওয়া যায় এবং ব্লাডে অ্যাপিয়ার করে না, যে কারণে আমরা কোর অ্যান্টিজেনটা মেজার করতে পারি না। তাহলে আমরা কি মেজার করতে পারি? আমরা হচ্ছে এই কোর অ্যান্টিজেন এগেইনস্ট যে অ্যান্টিবডি ফর্মেশন সেটা মেজার করতে পারি। তাহলে আমরা অ্যান্টি হেপাটাইটিস বি কোর অ্যান্টিবডি মেজার করতে পারি, যেটা ২ ধরনের হয়। একটা হচ্ছে আইজিএম টাইপ আর একটা হচ্ছে আইজিজি টাইপ। অ্যাকিউট ক্ষেত্রে আইজিএম অ্যাপিয়ার করে এবং লেটার স্টেজে গিয়ে আইজিজি অ্যান্টিবডিটা অ্যাপিয়ার করবে। এরপর আসি হেপাটাইটিস বি ভাইরাস ই অ্যান্টিজেন। তাহলে ই অ্যান্টিজেন হচ্ছে কোর অ্যান্টিজেনের একটা পার্ট।
আমরা যেহেতু কোর অ্যান্টিজেনটা মেজার করতে পারতেছি না, আমরা মেজার করি হেপাটাইটিস বি ভাইরাস ই অ্যান্টিজেন। ভাইরাসে যখন রেপ্লিকেশন অনেক বেশি হয় তখন কোর অ্যান্টিজেন ফর্মেশন বেশি বেশি হবে। এখান থেকে ব্লাডে বেশি বেশি ই অ্যান্টিজেন আসবে এবং ই অ্যান্টিজেনটা তখন পজিটিভ হবে। তাহলে কোনো পেশেন্টের যদি ই অ্যান্টিজেন বেশি পাওয়া যায় সেটা ইন্ডিকেট করে অ্যাক্টিভ ভাইরাল রেপ্লিকেশন। এরপরে যখন পেশেন্টের ইমিউনিটি ডেভেলপ করে এবং ভাইরাল রেপ্লিকেশন এগেইনস্টে কাজ করা শুরু করে ইমিউনিটি, তখন এই ই অ্যান্টিজেনটা আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার করে এবং অ্যান্টি হেপাটাইটিস বি ভাইরাস ই অ্যান্টিবডিটা অ্যাপিয়ার করে। তাহলে যখন অ্যান্টি হেপাটাইটিস বি ভাইরাস ই অ্যান্টিবডি অ্যাপিয়ার করবে তখন এটা ইন্ডিকেট করে যে ভাইরাসের রেপ্লিকেশন কমে যাচ্ছে এবং এটা লো ইনফেক্টিভিটি। এছাড়া আমরা কি দেখতে পারি? ভাইরাল লোড দেখতে পারি। এখানে আমরা কি দেখি? হেপাটাইটিস বি ভাইরাস টিএনএ লোড দেখি। ইউজুয়ালি ই অ্যান্টিজেন পজিটিভ যে পেশেন্টগুলো আছে সেই ক্ষেত্রে এই ভাইরাল লোডটা অনেক বেশি থাকে। আর ই অ্যান্টিজেন নেগেটিভ হলে ভাইরাল লোডটা আস্তে আস্তে কমে যায়। এটার ইম্পর্টেন্স কি? ভাইরাল লোড মেজার করার মাধ্যমে আমরা অ্যান্টিভাইরাল থেরাপি রেসপন্স দেখতে পারি। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে প্রিকোর মিউটেশন বা হেপাটাইটিস ই অ্যান্টিজেন নেগেটিভ ক্রনিক হেপাটাইটিস থাকলে সেই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা বি ভাইরাস ডিএনএ লোড দেখে ভাইরাল রিপ্লিকেশনটা মেজার করতে পারি। তাহলে প্রিকোর মিউটেশন জিনিসটা কি? এটা আমাদের জানা লাগে। প্রিকোর মিউটেশনের আরেকটা নাম হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস ই অ্যান্টিজেন নেগেটিভ ক্রনিক হেপাটাইটিস। এই পেশেন্টগুলোর ক্ষেত্রে কি হয়? এই যে ই অ্যান্টিজেন যেটা আমরা ব্লাডে মেজার করছি, এই ই অ্যান্টিজেনটা সিক্রেশন হইতে পারে না। ফলে ভাইরাল রেপ্লিকেশন হওয়া সত্ত্বেও পেশেন্টের ই অ্যান্টিজেনটা নেগেটিভ দেখায়। তাহলে পেশেন্ট হ্যাজ হাই লেভেলস অফ ভাইরাল প্রোডাকশন বাট নো ডিটেক্টেবল ই অ্যান্টিজেন ইনসিডেন্ট। এটাকে বলে প্রিকোর মিউটেশন। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখবো? হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএটা দেখতে পারি যেটা আমরা পজিটিভ পাবো। তাহলে এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো হচ্ছে বইয়ের ভাষায় লেখা। এখন যদি আমরা এটা নিজেদের ভাষায় পড়ি তাহলে আমাদের বি ভাইরাস অ্যান্টিজেন আছে কোনটা কোনটা? বি ভাইরাস সারফেস অ্যান্টিজেন, হেপাটাইটিস বি ভাইরাস কোর অ্যান্টিজেন আর হেপাটাইটিস বি ভাইরাস ই অ্যান্টিজেন। অ্যান্টিবডির মধ্যে আছে হেপাটাইটিস বি ভাইরাস কোর অ্যান্টিবডি আইজিএম অ্যান্ড আইজিজি। এরপরে আছে অ্যান্টি হেপাটাইটিস বি ভাইরাস ই অ্যান্টিবডি অ্যান্ড ফাইনালি অ্যান্টি হেপাটাইটিস বি ভাইরাস সারফেস অ্যান্টিবডি। তাহলে ৩টে অ্যান্টিজেন, ৩টে অ্যান্টিবডি অ্যান্ড ফাইনালি হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ বা ভাইরাল লোড, এই জিনিসগুলো আমরা মেইনলি দেখি। তাহলে আমরা বললাম কি সবার আগে যখন পেশেন্ট ইনফেকশন হবে অ্যাপিয়ার করবে বি ভাইরাস সারফেস অ্যান্টিজেন। তাহলে কোনো পেশেন্টের যখন সারফেস অ্যান্টিজেন পজিটিভ থাকে এটা ইন্ডিকেট করে পেশেন্টের একটা অ্যাক্টিভ ইনফেকশন আছে। এখন সমস্যা হচ্ছে বি ভাইরাস সারফেস অ্যান্টিজেন অ্যাকিউট এবং ক্রনিক ইনফেকশন দুইটাতে পজিটিভ থাকতে পারে। কোনো পেশেন্টের যদি মোর দ্যান 6 মান্থস বি ভাইরাস সারফেস অ্যান্টিজেন পজিটিভ থাকে এটা ইন্ডিকেট করে ক্রনিক ইনফেকশন। এখন যদি আমরা কোনো একটা সিঙ্গেল রিপোর্ট দেখি যে বি ভাইরাস সারফেস অ্যান্টিজেন পজিটিভ আছে তাহলে এটা কি অ্যাকিউট নাকি ক্রনিক এটা শুধু পজিটিভ দেখে আইডিয়া করা যাবে না। সেক্ষেত্রে আমাদের অন্যান্য মার্কার দেখতে হবে। তাহলে আমাদের একটা কোশ্চেন হচ্ছে এটা অ্যাকিউট নাকি ক্রনিক এটা আমরা আলাদা করতে পারতেছি না। এরপরে কোর অ্যান্টিজেন এটা হচ্ছে আমরা মেজার করতে পারি না, সো এটা খুব বেশি ইম্পর্টেন্স নাই। ই অ্যান্টিজেন যেটা এটা হচ্ছে কোর অ্যান্টিজেনের একটা পার্ট। ই অ্যান্টিজেনটা আমরা ব্লাডে মেজার করতে পারি। তাহলে ই অ্যান্টিজেনের ইম্পর্টেন্স কি? বি ভাইরাসটা যখন বেশি বেশি রেপ্লিকেশন করবে তখন এই অ্যান্টিজেনটা পজিটিভ হয় বা এই অ্যান্টিজেনটা বেশি পাওয়া যায়। তাহলে এটা ইন্ডিকেট করে অ্যাক্টিভ ভাইরাল রেপ্লিকেশন। এবং এক্ষেত্রে যেহেতু রেপ্লিকেশন বেশি হচ্ছে ইনফেকশন হওয়ার চান্সও বেশি। তাহলে হচ্ছে হাই ইনফেক্টিভিটি। তাহলে ই অ্যান্টিজেনের দুইটা ইম্পর্টেন্স, একটা হচ্ছে এটা ইন্ডিকেট করে অ্যাক্টিভ ভাইরাল রেপ্লিকেশন আর একটা ইন্ডিকেট করে হাই ইনফেক্টিভিটি অফ দ্য পেশেন্ট। সমস্যা কোথায়? কোনো পেশেন্টে যদি প্রিকোর মিউটেশন থাকে, প্রিকোর মিউটেশন, তাহলে এক্ষেত্রে সি অ্যান্টিজেন কোর অ্যান্টিজেন থেকে যে ই অ্যান্টিজেন রিলিজ হবে এটা হইতে পারবে না। সেক্ষেত্রে আমরা হেপাটাইটিস
বি ভাইরাস ই অ্যান্টিজেনটা নেগেটিভ পাবো। তাহলে প্রিকল মিউটেশনের পেশেন্টে যদি ভাইরাল রেপ্লিকেশন হয় সেক্ষেত্রে ই অ্যান্টিজেনটা নেগেটিভ থাকতে পারে। তাহলে এটা আমাদেরকে ফলস একটা রিপোর্ট দিতে পারে। তাহলে এখানে একটা আমাদের কনফিউশন হতে পারে। কোন পেশেন্টে যদি প্রিকল মিউটেশন থাকে সেক্ষেত্রে আমরা তাহলে ভাইরাল রেপ্লিকেশনটা বুঝবো কিভাবে? এখন আসি অ্যান্টি হেপাটাইটিস বি ভাইরাস কোর আইজিএম অ্যান্ড আইজিজি। তাহলে এটা অ্যাপিয়ার করে আইজিএমটা অ্যাপিয়ার করে হচ্ছে আর্লি স্টেজ অফ ইনফেকশনে। তাহলে এটা ইন্ডিকেট করবে হচ্ছে অ্যাকিউট ইনফেকশন। আর আইজিজিটা অ্যাপিয়ার করে লেট স্টেজে গিয়ে এবং এটা ইন্ডিকেট করে ক্রনিক ফেজ। এবং আইজিজি অ্যান্টিবডি যেটা এটা হচ্ছে পার্মানেন্টলি পারসিস্ট করে। তাহলে এটা পারসিস্ট ফর লাইফ টাইম। তাহলে কোন একটা পেশেন্টে যদি একবার বি ভাইরাস ইনফেকশন হয় সেই পেশেন্টগুলোর ক্ষেত্রে কোর আইজিজি অ্যান্টিবডি এটা পার্মানেন্টলি পজিটিভ থাকবে। তাহলে আমাদের ফার্স্ট যে কনফিউশন ছিল বি ভাইরাস সার্ফেস অ্যান্টিজেন পজিটিভ হওয়ার পরে এটা অ্যাকিউট নাকি ক্রনিক, তাহলে এটা আমরা আলাদা করতে হবে কি দেখে? বি ভাইরাস কোর অ্যান্টিবডি দেখে। আইজিএম থাকলে এটা অ্যাকিউট ইনফেকশন, আইজিজি থাকলে এটা ক্রনিক ইনফেকশন। এরপরে আসি ই অ্যান্টিবডি। তাহলে ই অ্যান্টিজেন আমাদের ইন্ডিকেট করছিল অ্যাক্টিভ ভাইরাল রেপ্লিকেশন এবং হাই ইনফেক্টিভিটি। যখন ভাইরাল রেপ্লিকেশনটা কমে যাবে আস্তে আস্তে তখন এটা সিরো কনভার্সন হয়ে ই অ্যান্টিবডি ডেভেলপ করবে। তাহলে এটা ইন্ডিকেট করে কি? লো রেপ্লিকেশন অ্যান্ড লো ইনফেক্টিভিটি। তার মানে আস্তে আস্তে পেশেন্টের ভাইরাল লোডটা আস্তে আস্তে কমে যাচ্ছে। অ্যান্ড ফাইনালি যখন পেশেন্টের কমপ্লিটলি ইমিউনিটি ডেভেলপ করবে বা রিকভারি হবে তখন পেশেন্টে ডেভেলপ করবে অ্যান্টি হেপাটাইটিস বি ভাইরাস সার্ফেস অ্যান্টিবডি। তাহলে এটা ইন্ডিকেট করে ইমিউনিটি। এখন এই ইমিউনিটি দুইভাবে হইতে পারে। একটা হচ্ছে ইনফেকশন হয়ে তারপরে পেশেন্টের ইমিউনিটি ডেভেলপ করছে, অথবা পেশেন্টের ভ্যাকসিনেশন করার পরে ইমিউনিটি ডেভেলপ করছে। তাহলে এখানে একটা কনফিউশন যে এটা কিভাবে আলাদা করবো? এটা কি ইনফেকশন থেকে রিকভারি হয়েছে নাকি ভ্যাকসিনেশন হওয়ার মাধ্যমে? তাহলে এখানে আমাদের হেল্প করবে অ্যান্টি হেপাটাইটিস বি ভাইরাস কোর আইজিজি। কোন পেশেন্টের যদি একবার ইনফেকশন হয় আমরা বললাম কোর আইজিজি এটা পারসিস্টেন্টলি পজিটিভ থাকবে লাইফ টাইম। তাহলে আমরা কোনো পেশেন্টের যদি দেখি বি সার্ফেস অ্যান্টিবডি পজিটিভ আছে এর সাথে কোর আইজিজি পজিটিভ আছে তাহলে এটা ইন্ডিকেট করে পেশেন্টের কোনো এক সময় একটা ইনফেকশন হয়েছিল, সেখান থেকে পেশেন্টটা এখন ইমিউনিটি ডেভেলপ করছে। আর যদি কোর আইজিজি নেগেটিভ থাকে এটা ইন্ডিকেট করে যে পেশেন্ট আগে কখনো ইনফেকশন হয় নাই, পেশেন্টকে বি ভাইরাসের ভ্যাকসিন দেওয়া হয়েছে সেখান থেকে সার্ফেস অ্যান্টিবডি ডেভেলপ করছে। এরপর হচ্ছে বি ভাইরাস ডিএনএ ভাইরাল লোড। এটা কখন বাড়বে? যদি ভাইরাল রেপ্লিকেশন বেশি বেশি হয় তখন বি ভাইরাসের ডিএনএ লোডটা বেশি বেশি পাওয়া যাবে। কারণ এটাও ভাইরাল রেপ্লিকেশন বোঝা যায়। তারপর ট্রিটমেন্ট রেসপন্সও বোঝা যায়। ট্রিটমেন্ট করার পরে ভাইরাল লোড কমতেছে নাকি একই রকম আছে। এবং এখানে যে ভাইরাল রেপ্লিকেশনটা দেখতেছি এটা প্রিকো মিউটেশনের উপর ডিপেন্ডেন্ট না। প্রিকো মিউটেশন থাকুক বা না থাকুক এক্ষেত্রে ভাইরাল রেপ্লিকেশন বেশি হওয়া মানে বি ভাইরাস ডিএনএটা বেশি থাকবে। তাহলে আমাদের থার্ড যে কনফিউশন ছিল প্রিকো মিউটেশনের ক্ষেত্রে আমরা ভাইরাল রেপ্লিকেশনটা কিভাবে বুঝবো? তাহলে প্রিকল মিউটেশনের ক্ষেত্রে আমরা দেখবো হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ লোড। তাহলে এটাও দেখে আমরা বুঝতে পারবো ভাইরাল রেপ্লিকেশন বেশি হচ্ছে নাকি কম হচ্ছে। তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন আসে ভাইরাল রেপ্লিকেশন দেখার জন্য বেস্ট ওয়ে কোনটা? তাহলে অ্যান্সার কি হবে? হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ। কারণ এই অ্যান্টিজেনটা অনেক সময় নেগেটিভ থাকতে পারে। তাহলে এখান থেকে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এই সিওলজিক্যাল মার্কার থেকে পরীক্ষায় কোশ্চেন থাকবে। এটা বুঝে না পড়লে বারবার উল্টোপাল্টা হয়ে যাবে। মুখস্থ করলে দেখবেন পরীক্ষা অ্যান্সার ভুল হয়ে যাইতেছে। তাহলে এখানে যদি কারো কোনো কনফিউশন না থাকে তাহলে আমরা নেক্সট পার্টে চলে যাবো। ওকে, তাহলে এবার আসি আমাদের প্রথম যে বক্সটা এটা একটু ডিসকাস করি। এখান থেকে যেহেতু কোশ্চেন থাকবেই। তাহলে অ্যাকিউট হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন এন্ড ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন দুইটার ক্ষেত্রে কমন হচ্ছে সারফেস অ্যান্টিজেন পজিটিভ থাকবে। ডিফারেন্সিয়েট করবো কিভাবে? কোর আইজি কোর অ্যান্টিবডি দেখে। আইজিএম পজিটিভ থাকলে অ্যাকিউট ইনফেকশন, আইজিজি থাকলে ক্রনিক ইনফেকশন। দেন হচ্ছে কোনো পেশেন্টে অ্যান্টি হেপাটাইটিস বি ভাইরাস সারফেস অ্যান্টিবডি পজিটিভ থাকে এটা ইন্ডিকেট করে রিকভারি ফ্রম ইনফেকশন অর ইমিউনাইজেশন উইথাউট ইনফেকশন। আলাদা করবো কিভাবে? কোর আইজিজি অ্যান্টিবডি দেখে, যে এটা কোনো একটা ইনফেকশন হলে লাইফ টাইম পজিটিভ থাকবে, ইনফেকশন না হলে এটা নেগেটিভ থাকবে।
আর যদি কোনো পেশেন্টের প্রিকল মিউটেশন থাকে সেক্ষেত্রে আমরা ই অ্যান্টিজেনটা নেগেটিভ পাবো। এমনকি ভাইরাল রিপ্লিকেশন বেশি থাকলেও আমরা অ্যান্টিজেনটা নেগেটিভ পাবো। সো প্রিকল মিউটেশনের ক্ষেত্রে আমাদের দেখবো হচ্ছে ভাইরাল লোড বা হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ, এবং পরীক্ষায় যদি কোশ্চেন আসে ভাইরাল রিপ্লিকেশন দেখার জন্য বেস্ট মেথড কোনটা, তাহলে অ্যান্সার হবে হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ। দেন হচ্ছে একটা কথা বলছিলাম যে উইন্ডো পিরিয়ড। উইন্ডো পিরিয়ড কোনটা? হেপাটাইটিস বি ভাইরাস সারফেস অ্যান্টিজেনটা ডিসঅ্যাপিয়ার করবে এবং অ্যান্টি হেপাটাইটিস বি ভাইরাস সারফেস অ্যান্টিবডিটা অ্যাপিয়ার করবে, এর মাঝখানে একটা গ্যাপ থাকে, এটাকে বলা হয় উইন্ডো পিরিয়ড। এই সময় সারফেস অ্যান্টিজেনও নেগেটিভ থাকে, সারফেস অ্যান্টিবডিও নেগেটিভ থাকে। এই উইন্ডো পিরিয়ডে আমাদের ইনফেকশন দেখার জন্য বেস্ট ওয়ে হচ্ছে অ্যান্টি হেপাটাইটিস বি ভাইরাস কোর আইজিএম অ্যান্টিবডি, এটা এই সময় পজিটিভ থাকে। তাহলে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে সারফেস অ্যান্টিজেন নেগেটিভ, সারফেস অ্যান্টিবডি নেগেটিভ অথবা উইন্ডো পিরিয়ড, এই সময় আমরা কোন মার্কার দেখব। আবার অ্যাকিউট লিভার ফেলার ফ্রম হেপাটাইটিস বি, এই ক্ষেত্রে অনেক সময় বি ভাইরাস সারফেস অ্যান্টিজেন ফলসলি নেগেটিভ থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে আমাদের বেস্ট ওয়ে হচ্ছে অ্যান্টি হেপাটাইটিস বি ভাইরাস কোর আইজিএম। তাহলে পরীক্ষায় একটা কমন কোশ্চেন থাকে যে বেস্ট মার্কার ফর অ্যাকিউট হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্টি হেপাটাইটিস বি ভাইরাস কোর আইজিএম অ্যান্টিবডি। এরপর এখানে একটা সিকোয়েন্স দেওয়া আছে, আজকে আমরা একটু আগে পোস্ট দিছিলাম যে বি ভাইরাসের ক্ষেত্রে কোনটা কখন অ্যাপিয়ার করে। তাহলে সবার আগে অ্যাপিয়ার করে হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ, কিন্তু এটা আমরা রুটিনলি মেজার করি না। আমরা রুটিনলি যেগুলো মেজার করি এর মধ্যে ফার্স্ট অ্যাপিয়ার করে বি ভাইরাস সারফেস অ্যান্টিজেন, দেন অ্যাক্টিভ ভাইরাল রিপ্লিকেশন হয় এবং ই অ্যান্টিজেন অ্যাপিয়ার করে। এরপরে ইমিউনিটির জন্য ফার্স্ট অ্যাপিয়ার করে কোর আইজিএম, এরপর লেটেস্ট দিকে কোর আইজিজি। এরপর যখন ইনফেক্টিভিটি এবং রেপ্লিকেশন কমে যায় তখন অ্যাপিয়ার করে অ্যান্টি হেপাটাইটিস বি ভাইরাস ই অ্যান্টিবডি, অ্যান্ড ফাইনালি যখন কমপ্লিট ইমিউনিটি ডেভেলপ করবে তখন অ্যাপিয়ার করবে অ্যান্টি হেপাটাইটিস বি ভাইরাস সারফেস অ্যান্টিবডি। তাহলে সিরোলজিক্যাল মার্কার সম্পর্কে ক্লিয়ার কাট আইডিয়া থাকা লাগবে, পরীক্ষায় আসবে। তাহলে এখন আমরা ক্লিনিক্যাল ফিচার্স পড়লাম, ইনফেকশন পড়লাম, ফাইনালি ম্যানেজমেন্ট। বি ভাইরাসের ক্ষেত্রে কি কি আউটকাম হইতে পারে? সরি, বি ভাইরাস ক্ষেত্রে আমরা বলছিলাম দুই ধরনের ইনফেকশন হতে পারে, একটা হচ্ছে অ্যাকিউট হেপাটাইটিস বি আর ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন। তাহলে দুইটা ম্যানেজমেন্ট একটু ডিফারেন্ট। অ্যাকিউট হেপাটাইটিস বি হওয়ার পর এটা কি কি আউটকাম হইতে পারে? মোস্ট অফ দ্য কেসে পেশেন্টগুলো স্পন্টেনিয়াস রিকভারি হয়ে যায়, মোর দ্যান 95%। তাহলে এগুলোর ক্ষেত্রে কিছুই করা লাগবে না। আর কি হতে পারে? ফালমিনারি লিভার ফেলার হইতে পারে লেস দ্যান 1%, অ্যান্ড ক্রনিক ইনফেকশন হতে পারে লেস দ্যান 5%। তাহলে এই আউটকামটা হচ্ছে অ্যাডাল্ট এজে বা হরাইজন্টাল ট্রান্সমিশনের ক্ষেত্রে। ভার্টিক্যাল ট্রান্সমিশনের ক্ষেত্রে একটু ডিফারেন্ট, আমরা বললাম ক্রনিক ইনফেকশন হবে মোর দ্যান 90% ক্ষেত্রে। অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস ডিউ টু বি ভাইরাস ইনফেকশন, এখানে খুব বেশি কিছু করা লাগে না, সাপোর্টিভ ম্যানেজমেন্ট। তাহলে আমাদের মেইন ট্রিটমেন্ট হচ্ছে সাপোর্টিভ এবং মনিটর করে দেখতে হবে পেশেন্টের অ্যাকিউট লিভার ফেলার ডেভেলপ করতেছে কিনা। অ্যান্টিভাইরাল থেরাপি দিব কি দিব না? তাহলে অ্যান্টিভাইরাল থেরাপি দুইটা ইন্ডিকেশন আছে। যদি সিভিয়ার লিভার ইনজুরি থাকে এন্ড কোয়াগুলোপ্যাথি থাকে, আইএনআর মোর দেন 1.5 হয়, অথবা প্রোটেক্টেড কোর্স উইথ পারসিস্টেন্ট সিমটমস ফর মোর দেন 4 উইকস, তাহলে যদি 4 সপ্তাহ বেশি সিমটমস পারসিস্ট করে সেক্ষেত্রে আমরা অ্যান্টিভাইরাল থেরাপি দিতে পারি। দেন হচ্ছে রিকভারি কখন হবে? ইউজুয়ালি উইদিন 6 মান্থস পেশেন্টের রিকভারি হয়ে যায়। রিকভারি হয়েছে কিনা কেমনে বুঝবো? বাই অ্যাপিয়ারেন্স অফ অ্যান্টি হেপাটাইটিস বি ভাইরাস সারফেস অ্যান্টিবডি। তাহলে সারফেস অ্যান্টিবডি যদি অ্যাপিয়ার করে তাহলে আমরা বুঝবো যে পেশেন্টের রিকভারি হয়েছে। এখন কোনো পেশেন্টের যদি ই অ্যান্টিজেন এবং সারফেস অ্যান্টিজেন পারসিস্ট করে ফর মোর দ্যান 6 মান্থ, তাহলে এটা ইন্ডিকেট করবে কি যে পেশেন্টের ক্রনিক ইনফেকশন হইতেছে এবং হাই রেপ্লিকেশন আছে। অলরেডি আমরা পড়ে আসছি। এখন চলে গেল, এখন হচ্ছে ক্রনিক হেপাটাইটিস বি ম্যানেজমেন্ট কি। তাহলে ক্রনিক হেপাটাইটিস বি কখন বলবো? যদি হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশনটা মোর দ্যান 6 মান্থ পারসিস্ট করে। যদি কোনো পেশেন্টের মোর দ্যান 6 মান্থ পারসিস্ট করে, এই পেশেন্টগুলোর ক্ষেত্রে ইউজুয়ালি স্পন্টেনিয়াস ক্লিয়ারেন্স হয় না, সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট লাগবে। এখন ট্রিটমেন্টের টার্গেট কি থাকবে? তাহলে ট্রিটমেন্টে একটা হচ্ছে আইডিয়াল গোল অফ ট্রিটমেন্ট, আর একটা হচ্ছে আমাদের নর্মাল গোল অফ ট্রিটমেন্ট। আইডিয়াল গোল কি? অ্যাসিভ লং টার্ম ভাইরাল ক্লিয়ারেন্স উইথ লস অফ বি ভাইরাস সারফেস অ্যান্টিজেন। তার মানে আমরা যদি সারফেস অ্যান্টিজেনটা কমপ্লিটলি লস করতে পারি বা বি ভাইরাস কমপ্লিটলি ক্লিয়ার করতে পারি, এটা হচ্ছে আইডিয়াল। সমস্যা হচ্ছে এখনো পর্যন্ত যে ড্রাগ গুলো পাওয়া গেছে বা যে ড্রাগ গুলো ইউজ করা হয় সেগুলো কোনোটাই কমপ্লিট ভাইরাল ক্লিয়ারেন্স করতে পারে না।
যে কারণে আমাদের টার্গেটটা একটু চেঞ্জ করা লাগে, আমরা কি করি, ই অ্যান্টিজেন সেরো কনভার্সন, রিডাকশন অফ বি ভাইরাস ডিএনএ লোড অ্যান্ড নর্মালাইজেশন অফ লিভার ফাংশন টেস্ট। তাহলে আমাদের টার্গেট থাকে কি, ই অ্যান্টিজেনটাকে ই অ্যান্টিবডিতে কনভার্ট করা এবং হাই রেপ্লিকেশনটাকে লো রেপ্লিকেশনে কনভার্ট করা, তারপর বি ভাইরাস ডিএনএ লোডটাকে কমানো, আর লিভার ফাংশন টেস্ট যে অ্যাবনর্মাল থাকে সেটাকে নর্মালাইজ করা। তাহলে এটার উদ্দেশ্য কি, এটা করলে লিভার সিরোসিস বা হেপাটোসেলুলার কার্সিনোমা হওয়ার রিস্কটা কমবে। তাহলে এটাই হচ্ছে আমাদের মানে প্র্যাকটিক্যাল গোল আর কি। তাহলে আইডিয়াল গোলটা আমরা অ্যাচিভ করতে পারি না, আমরা প্র্যাকটিক্যাল যে গোল আছে এটার দিকে গোলটা অ্যাচিভ করার চেষ্টা করি। তাহলে এক্ষেত্রে আমাদের ই অ্যান্টিজেন দেখা লাগবে, বি ভাইরাস ডিএনএ লোড দেখা লাগবে, আর লিভার ফাংশন টেস্টটা মনিটর করে দেখা লাগবে আমাদের ট্রিটমেন্টটা ঠিকমতো রেসপন্স করতেছে কিনা। এখন কথা হচ্ছে, ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা কাদের অ্যান্টিভাইরাল দিব, সবাইকে দিব নাকি সিলেক্টিভ কিছু পেশেন্টকে দিব? তাহলে সব বি ভাইরাসের পেশেন্ট অ্যান্টিভাইরাল থেরাপি পাবে না। কারা পাবে? যদি কোনো পেশেন্টের সিরোসিস থাকে এবং ডিকম্পেনসেশন থাকে, all patient with cirrhosis should be treated to prevent decompensation. তাহলে ডিকম্পেনসেট হয়ে গেলে তো তারা পাবেই, যদি কোনো পেশেন্টের সিরোসিস থাকে সেই পেশেন্টগুলোর ক্ষেত্রে পাবে। তাহলে যাদের ক্ষেত্রে সিরোসিস নাই তাদের ক্ষেত্রে আমরা কি দেখবো? তাদের ক্ষেত্রে আমরা ভাইরাল লোড দেখবো, লিভার ফাংশন দেখবো, এবং ফাইব্রো স্ক্যান করে দেখবো ফাইব্রোসিস এগুলো আছে কিনা। তাহলে হেপাটাইটিস উইথ হাই ভাইরাল লোড অ্যাকম্পানিং লিভার ইনজুরি either in terms of necroinflammation, এটা আমরা বুঝতে পারবো ELT লেভেল দেখে, অথবা established fibrosis on biopsy or raised liver stiffness on transient elastography। তাহলে প্রথম কথা হচ্ছে, যদি ডিকম্পেনসেট সিরোসিস থাকে বা সিরোসিস থাকে এই পেশেন্টগুলোকে দিব। কোনো পেশেন্টের সিরোসিস নাই কিন্তু হাই ভাইরাল লোড আছে, এর সাথে এএলটি বেশি বা ফাইব্রোসিস করে দেখা যাচ্ছে ফাইব্রোসিস আছে, বা লিভার বায়োপসি করে দেখা যাচ্ছে নেক্রো ইনফ্লামেশন আছে, সেই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা অ্যান্টিভাইরাল থেরাপি দিব। আরেকটা দিব কোথায়, প্রেগন্যান্সির ক্ষেত্রে, টু প্রিভেন্ট মাদার টু চাইল্ড ট্রান্সমিশন। তাহলে এগুলো হচ্ছে ডেভিডসনের দেওয়া আছে, এর বাইরে এমআরসিবি পরীক্ষা দিতে গেলে এগুলো একটু ডিটেলস লাগবে। এটা গাইডলাইন আছে আলাদা, এএলটি লেভেল কত বেশি হলে দিব, তারপর নিউক্লিয়েশন পাইলে কত কেমন পাইলে দিব, তারপর বিভাইরাস ডিএনএ কত বেশি হলে দিব। তাহলে এগুলো আলাদা করে জানা লাগবে। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, ডিকম্বিনেশন সিরোসিস থাকলে সব পেশেন্টকে আমরা দিয়ে দিব। তাহলে অ্যান্টিভাইরাল ড্রাগের ইন্ডিকেশন ইন কেস অফ ক্রনিক হেপাটাইটিস বি, এটা পরীক্ষায় আসে। এখন ট্রিটমেন্ট যে দিব, ট্রিটমেন্ট আমরা কি কি অপশন আছে, তাহলে আমাদের দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডিরেক্ট অ্যাক্টিং নিউক্লিওসাইড বা নিউক্লিওটাইড অ্যানালগস, আর একটা হচ্ছে পিগাইলেটেড ইন্টারফেরন আলফা। আমরা কমনলি ফার্স্ট লাইন থেরাপি হিসেবে ইউজ করি নিউক্লিওসাইড ও নিউক্লিওটাইড অ্যান্টিভাইরাল এজেন্টস। এর মধ্যে আমরা চয়েস করি মেইনলি এন্টেকেভির অ্যান্টেনোফোভির। এই ড্রাগগুলো কিভাবে কাজ করে? বাই ইনহিবিটিং রিভার্স ট্রান্সক্রিপশন অফ প্রিজিনোমিক আরএনএ টু হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ বাই হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ পলিমারেজ। তাহলে এটার মেকানিজম অফ অ্যাকশনটা লাগবে। এরপরে এটা দরকার নেই। আরেকটা ড্রাগ আমি ইউজ করতে পারি ল্যামিভোডিন, তবে এটা কম ইউজ করাই, বেশি ইউজ করা হচ্ছে এন্টিক্যাভির অ্যান্টেনোফোভির। এটা হচ্ছে নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইড অ্যানালগ এজেন্ট। আরেকটা এজেন্ট আছে আমরা ইউজ করতে পারি ইন্টারফেরন আলফা। এটা একটা সুবিধা আছে, এটা মানে শর্ট টার্ম দিলে হয়, মানে 1 ইয়ার ট্রিটমেন্ট। তাহলে এটার ডিউরেশন, ট্রিটমেন্ট ডিউরেশনটা কম। সমস্যা হচ্ছে এটা অ্যাডভার্স ইফেক্ট বেশি, এবং এটা হচ্ছে সিরোসিস পেশেন্টের ক্ষেত্রে কন্টিনিউড। তাহলে লিভার সিরোসিস পেশেন্টের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি না, বা এটা অ্যাডভার্স ইফেক্টটা বেশি, যে কারণে এটা কম ইউজ করা হয়। তবে সুবিধা একটা, এটা হচ্ছে শর্ট টাইম বা 1 বছর দিলে হয়। আর এন্টিকাভিটেন্ড হবে এগুলো লং টার্ম দেওয়া লাগে। এছাড়া আমরা কি করতে পারি, লিভার ট্রান্সপ্লান্ট করতে পারি। লিভার ট্রান্সপ্লান্ট পেশেন্টের ক্ষেত্রে আবার নিউক্লিওসাইড বা নিউক্লিওটাইড অ্যানালগ দেওয়া লাগে, এবং লিভার ট্রান্সপ্লান্টের পরে হেপাটাইটিস বি ভাইরাস ইমিউনোগ্লোবিন দেওয়া লাগে। তাহলে এটা মেইনলি হচ্ছে এমআরসি পরীক্ষাতে আসে, যে কোনো পেশেন্টের হেপাটাইটিস বি ভাইরাস সিরোসিস আছে বা লিভার ফেলার হয়েছে, এই পেশেন্টের লিভার ট্রান্সপ্লান্ট করা হয়েছে, এখন আমরা কি ট্রিটমেন্ট দেবো। তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে নিউক্লিওসাইড বা নিউক্লিওটাইড অ্যানালগ দিব, এর সাথে হেপাটাইটিস বি ভাইরাস ইমিউনোগ্লোবিন দিব। এরপর একটা জিনিস পরীক্ষা কমনলি আসে, যে প্রিভেনশন থেরাপি। তাহলে আমরা বলছিলাম হেপাটাইটিস এ ভাইরাস এন্ড বি ভাইরাসের ক্ষেত্রে আমাদের প্রিভেন্টিভ থেরাপি আছে, বোথ অ্যাক্টিভ এন্ড প্যাসিভ ইমিউনাইজেশন। বি ভাইরাসের ক্ষেত্রে আমরা কখন কখন দিব, এটা একটি ইম্পর্টেন্ট। তাহলে ফার্স্ট আমাদের জানা লাগবে যে হচ্ছে বি ভাইরাসটা কখন বেশি ইনফেকশাস। আমরা অলরেডি বলছি, যাদের ই অ্যান্টিজেন পজিটিভ থাকে এবং বি ভাইরাস ডিএনএ লোড বেশি থাকে, এদের ক্ষেত্রে এটা ইন্ডিকেট করা হচ্ছে যে ভাইরাল ইনফেকশন বেশি হইতেছে এবং এই পেশেন্টগুলো বেশি ইনফেকশাস। তার মানে এই পেশেন্টগুলো থেকে অন্যদের বি ভাইরাসটা ছড়ানোর রিস্কটা থাকে বেশি।
এখন আমাদের প্রিভেনশনে কি আছে? একটা আছে ভ্যাকসিন আর একটা আছে hyperimmune. Following non-exposure, infection can also be prevented or minimized by intramuscular hepatitis B virus immunoglobulin. তাহলে কোনো একটা বি ভাইরাসের পজিটিভ পেশেন্ট তার থেকে যদি কোনো আরেকজনের নিডল ইনজুরি হয় বা অন্য কোনো মাধ্যমে যদি রিস্ক থাকে তাহলে সেক্ষেত্রে আমরা হেপাটাইটিস বি ভাইরাস ইমিউনোগ্লোবিলিন দিব। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, কোনো পেশেন্টের যদি অলরেডি বি ভাইরাস ইনফেক্টেড হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ভ্যাকসিন ইনএফেক্টিভ। তাহলে এটা অনেক পরীক্ষা কোশ্চেন আসতে পারে যে কোনো একটা পেশেন্টের নিডল ইনজুরি হয়েছে ফ্রম এ হেপাটাইটিস বি ভাইরাস সাবইনজেন্ট পেশেন্ট, নিডল ইনজুরি হওয়ার পরে তার যখন সেলোজিক মার্কার করা হয়েছে দেখা যাচ্ছে বি ভাইরাসটা তার পজিটিভ সাবসেন্টিজেন, তাহলে ভ্যাকসিন দিব কি নিব না? তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে ভ্যাকসিন দিয়ে তেমন একটা লাভ নাই। আর যাদের ক্ষেত্রে পোস্ট এক্সপোজার ইমিউনোগ্লোবিলিন দেবো আমরা চেষ্টা করবো উইদিন 48 আওয়ার্স এর মধ্যে দেওয়া, আর অ্যাটলিস্ট আর ম্যাক্সিমাম উইদিন উইকস। তাহলে 48 ঘন্টার মধ্যে দিতে পারলে ভালো, অথবা আমরা 1 সপ্তাহের মধ্যে দেওয়ার চেষ্টা করবো। এরপর হচ্ছে কোনো মায়ের যদি পজিটিভ থাকে সেক্ষেত্রে নিওনেটকে আমরা কি দিব? তাহলে নিওনেটকে বি ভাইরাস ইমিউনোগ্লোবিলিন এবং বি ভাইরাস ভ্যাকসিন দুইটাই দেওয়া লাগবে। তাহলে এটা অনেক সময় কোশ্চেন আসতে পারে যে মায়ের বি ভাইরাস পজিটিভ আছে, বাচ্চা হওয়ার পরে বাচ্চাকে আমরা কি দিব? তাহলে বাচ্চাও ইমিউনোগ্লোবিলিন এবং ভ্যাকসিনেশন দুইটাই পাবে। এরপর হচ্ছে হাই রিস্ক গ্রুপ মেরিটিং হেপাটাইটিস বি ভাইরাস ভ্যাকসিনেশন ইন লো এন্ডেমিক এরিয়াস। তাহলে বি ভাইরাস ভ্যাকসিন আমরা কাদের কাদের ক্ষেত্রে দিব? তাহলে যারা প্যারেন্টাল ড্রাগ ইউজার, তারপর হচ্ছে মেন হু হ্যাভ সেক্স উইথ মেন, তাহলে হচ্ছে হাই রিস্ক গ্রুপ ফর বি ভাইরাস ট্রান্সমিশন। তারপর হচ্ছে ক্লোজ কন্ট্যাক্টস অফ ইনফেক্টেড ইন্ডিভিজুয়ালস লাইক নিউবর্ন বেবি অফ ইনফেক্টেড মাদার্স। তারপর হচ্ছে যারা রেগুলার সেক্সুয়াল পার্টনার্স আছে। এরপর হচ্ছে মেডিকেল নার্সিং বা ল্যাবরেটরি পার্সোনাল যাদের ক্ষেত্রে নিডল ইনজুরি হওয়ার রিস্ক বেশি। আর প্র্যাকটিক্যাল আমরা যেগুলো সবচেয়ে বেশি পাই সেটা হচ্ছে ক্রনিক হিমোডায়ালাইসিসের পেশেন্ট এবং ক্রনিক লিভার ডিজিজের পেশেন্ট। তাহলে এই দুটো পেশেন্ট আমরা বেশি পাই। তাহলে যেসব পেশেন্ট ক্রনিক ডায়ালাইসিস পাচ্ছে তাদের ক্ষেত্রে ভ্যাকসিনেশন দিয়ে দিতে হবে। এরপরে এক্সট্রা হেপাটিক ম্যানিফেস্টেশন অফ বি ভাইরাস। তাহলে হেপাটিস বি ভাইরাস মেনলি তো লিভার রিলেটেড ডিজিজ করে, এর বাইরেও কিছু ডিজিজ আছে যেগুলো বি ভাইরাসের সাথে রিলেটেড। তাহলে এগুলো পরীক্ষার সময় আসে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে মেমব্রেনাস নেফ্রোপ্যাথি অ্যান্ড পলিআর্টারাইটিস নোডোসা। তাহলে কোনো পেশেন্টে যদি পরীক্ষার সিনারিওতে দেখেন যে নেফ্রোটিক সিনারিও প্রেজেন্টেশন দেওয়া আছে, এর সাথে বি ভাইরাস পজিটিভ, ডায়াগনোসিস জানতে চাইলে এটা মোস্ট লাইকলি মেমব্রেনাস নেফ্রোপ্যাথি হবে। তাহলে মেমব্রেনাস নেফ্রোপ্যাথি পেশেন্ট গুলা বি ভাইরাসের সাথে অ্যাসোসিয়েটেড থাকে। আর যদি বি ভাইরাস পজিটিভ সাথে ভাস্কুলাইটিসের ফিচার্স থাকে তাহলে ডায়াগনোসিস হচ্ছে পলিআর্টারাইটিস নোডোসা। তাহলে এগুলো পরীক্ষা খুব কমনলি দেওয়া থাকে। সব বি ভাইরাসের যেগুলো হবে এটা এমন না, তবে পরীক্ষার ক্ষেত্রে যদি এগুলো দেখেন তাহলে এগুলো অ্যান্সার মোটামুটি ফিক্সড, এগুলো সিনারিও খুব ক্লাসিক্যাল সিনারিও থাকে। এছাড়া বি ভাইরাসের সাথে লাইকেন প্ল্যানাস এন্ড আইটিপি অ্যাসিড থাকতে পারে। হেপাটাইটিস ডি ভাইরাস থেকে পরীক্ষা খুব একটা কোশ্চেন আসে না। এটা হচ্ছে এটা ইন্ডিপেন্ডেন্ট কোনো এক্সিস্টেন্ট নাই। ডি ভাইরাসের সবকিছু আছে বির উপর ডিপেন্ডেন্ট। তাহলে এটা যদি রেপ্লিকেশন করতে চাই, কোনো ইনফেকশন করতে চাই, তাহলে তাকে বি ভাইরাসের সার্ভিসের জন্য হেল্প নেওয়া লাগবে। এবং এটা ট্রিটমেন্ট আমরা বি ভাইরাসের ট্রিটমেন্ট করলে বি ভাইরাসের ট্রিটমেন্টও হয়ে যাবে একসাথে, যেহেতু এটা কমপ্লিটলি বি ভাইরাস উপর ডিপেন্ডেন্ট। তাহলে এটা ইনফেকশন দুইভাবে হতে পারে, একটা হচ্ছে বি ভাইরাসের সাথে সাইমultaneously হতে পারে যেটাকে বলা হয় বি ভাইরাস হেপাটাইটিস ডি ভাইরাস কো ইনফেকশন। আরেকটা হতে পারে আগে থেকে কারো বি ভাইরাস পজিটিভ আছে সেটা যদি নতুন করে ডি ভাইরাস ইনফেকশন হয়, এটাকে বলা হয় সুপার ইনফেকশন। এটা জানলে হবে ডি ভাইরাস খুব একটা কোশ্চেন পরীক্ষা আসে না। এরপর আসি হেপাটাইটিস সি ভাইরাস। ফার্স্ট ইনফরমেশন, অ্যাকিউট সিমটোমেটিক ইনফেকশন উইথ হেপাটাইটিস সি ইজ রেয়ার। তাহলে বির ক্ষেত্রে আমরা পড়ছিলাম যেটা অ্যাকিউট এবং ক্রনিক দুইটা করতে পারে, কিন্তু সির ক্ষেত্রে অ্যাকিউটটা ইউজুয়ালি হয় না, মোস্ট কেসে ক্রনিক ইনফেকশনটা বেশি হয়। তাহলে অ্যারাউন্ড 70% exposed to virus become chronically infected and late spontaneous viral clearance is rare. Another important information হচ্ছে হেপাটাইটিস সি ভাইরাসের অ্যাক্টিভ ও প্যাসিভ কোনো প্রোটেকশন নাই, মানে কোনো ভ্যাকসিনও নাই, কোনো ইমিউনোগ্লোবিলিনও নাই। সি ভাইরাসের থেকে সিরোসিস হওয়ার রিস্ক কাদের কাদের ক্ষেত্রে বেশি? মেল পেশেন্ট, ইমিউনো কম্প্রোমাইজ, প্রথমবাটিক স্টেট অ্যান্ড হেভি অ্যালকোহল মিসইউজ, এদের ক্ষেত্রে সিরোসিস হওয়ার রিস্কটা বেশি। হেপাটাইটিস সি ভাইরাস থেকে পরীক্ষা কোশ্চেন আসে কি ইনফেস্টেশন রিলেটেড। সবথেকে কমন যে কোশ্চেনটা আসে যে ইনিশিয়াল স্ক্রিনিং টেস্ট বা স্ক্রিনিং টেস্ট অফ চয়েস ফর ক্রনিক ইনফেকশন কোনটা? তাহলে হেপাটাইটিস সি ভাইরাসের ক্ষেত্রে আমরা যদি স্ক্রিনিং করতে চাই আমাদের বেস্ট চয়েস হচ্ছে অ্যান্টি হেপাটাইটিস সি ভাইরাস অ্যান্টিবডি। আর কনফার্মেটরি কোনটা? হেপাটাইটিস সি ভাইরাস আরএনএ।
তাহলে কোনো পেশেন্টের যদি অ্যান্টি হেপাটাইটিস সি ভাইরাস অ্যান্টিবডি পজিটিভ থাকে তাহলে আমরা হেপাটাইটিস সি ভাইরাস আরএন টেস্ট করে কনফার্ম করবো যেটা আসলে অ্যাকিউট ইনফেকশন আছে কিনা। তাহলে স্ক্রিনিং টেস্ট হচ্ছে অ্যান্টিবডি আর কনফার্মেটরি টেস্ট হচ্ছে হেপাটাইটিস সি ভাইরাস আরএনএ। আরেকভাবে পরীক্ষার কোশ্চেন আসতে পারে সেটা হচ্ছে যে কোনটা আর্লি অ্যাপিয়ার করে। তাহলে সি ভাইরাসটা অ্যাপিয়ার করে উইদিন 2 to 4 উইকস, আর সি ভাইরাস অ্যান্টিবডিটা অ্যাপিয়ার করে 6 to 12 উইকস। তাহলে আমরা যদি আর্লি ডায়াগনোসিস করতে চাই সেক্ষেত্রে আবার সি ভাইরাস আরএনএ টেস্ট করতে হবে। আরেকটা কোশ্চেন এমআরসি পরীক্ষা আসে কোনো পেশেন্টের সাসপেক্টেড হেপাটাইটিস সি ভাইরাস ইনফেকশন আছে কিন্তু টেস্ট নেগেটিভ আসছে, সেক্ষেত্রে কি করবো? তাহলে সেক্ষেত্রে 4 উইকস পরে একবার রিপিট করতে হবে। এটা অনেক সময় এমআরসি পরীক্ষাগুলোতে কোশ্চেন আসে। মলিকুলার অ্যানালাইসিসে খুব একটা ইম্পর্টেন্স নাই, এটা যেটা রোল আছে জিনোটাইপ যেগুলা এটা দেখে আমরা ড্রাগ চয়েস করতে পারি। আর একটা হচ্ছে রেসপন্স টু ট্রিটমেন্ট কেমন হবে, এটা অনেক সময় জিনোটাইপের উপর ডিপেন্ড করে, পরীক্ষা এটা আসে না। এরপর আসি ম্যানেজমেন্ট। তাহলে বি ভাইরাসের ক্ষেত্রে আমাদের মেইন টার্গেট ছিল ভাইরাল অ্যাপ্লিকেশনটাকে সাপ্রেস করে রাখা। সি ভাইরাসের ক্ষেত্রে আমাদের মেইন টার্গেট হচ্ছে এরাডিকেশন অফ ইনফেকশন। এটা একটু ডিফারেন্ট, একটা ক্ষেত্রে আমরা সাপ্রেস করে রাখা, একটা ক্ষেত্রে এরাডিকেট করার টার্গেট। এবং সি ভাইরাসের ক্ষেত্রে ক্রনিক ইনফেকশন থাকলে সেই পেশেন্টগুলোকে অবশ্যই ট্রিট করতে হবে। বি ভাইরাসের ক্ষেত্রে এখানে স্পেসিফিক কোনো ইন্ডিকেশন নাই। অল পেশেন্টস উইথ ক্রনিক হেপাটাইটিস সি ভাইরাস ইনফেকশন শুড বি ট্রিটেড হোয়ার পসিবল। এবং আমাদের টার্গেট থাকবে কি সাস্টেইন বায়োলজিক্যাল রেসপন্স। এটা মানে কি আনডিটেক্টেবল হেপাটাইটিস সি ভাইরাস আরএনএ এট লিস্ট 12 উইকস আফটার ট্রিটমেন্ট কমপ্লিশন। তার মানে হেপাটাইটিস সি ভাইরাস ট্রিটমেন্ট কমপ্লিট করার 12 উইকস পরে যদি আমরা দেখি হেপাটাইটিস সি ভাইরাস আরএনটা আনডিটেক্টেবল আছে, তাহলে এটাকে বলে সাস্টেইন ভাইরোলজিক্যাল রেসপন্স। এবং আমাদের হেপাটাইটিস সি ভাইরাস ট্রিটমেন্টের ক্ষেত্রে এটা আমাদের টার্গেট থাকে। তাহলে বি ভাইরাস এবং সি ভাইরাসের ক্ষেত্রে ট্রিটমেন্ট টার্গেট একটু আলাদা। হেপাটাইটিস সি ভাইরাসের ড্রাগসগুলোর নাম ইউজুয়ালি পরীক্ষা আসে না। রিভাবজিন নামক একটা ড্রাগ আগে ইউজ করা হতো যেটা হিমোলাইটিক অ্যানিমিয়া করে এবং ট্রিয়াটোজেনিক। তাহলে এটা আগে ইউজুয়ালি পরীক্ষায় কোশ্চেন আসতো, এখন খুব একটা আসে না যেহেতু ড্রাগ খুব একটা এখন ইউজ করা হয় না। এরপর হচ্ছে রিস্ক ফ্যাক্টর ফর ক্রনিক হেপাটাইটিস সি ভাইরাস ইনফেকশন। এটা মোটামুটি বি ভাইরাসের মতোই, একটু ডিফারেন্ট হচ্ছে বি ভাইরাস ক্ষেত্রে মোস্ট কমন কজ ছিল ভার্টিক্যাল ট্রান্সমিশন, আর সি ভাইরাসের ক্ষেত্রে মোস্ট কমন হচ্ছে আইভি ড্রাগ ইউজ। তাহলে এটা একটু ডিফারেন্ট। বি ভাইরাসের মতো সি ভাইরাসের ক্ষেত্রেও কিছু এক্সট্রা হেপাটিক ম্যানিফেস্টেশন আছে। তাহলে বি ভাইরাসের ক্ষেত্রে আমরা বলছিলাম মেমব্রেনাস নেফ্রোপ্যাথিটা বেশি কমন, সি ভাইরাসের ক্ষেত্রে বেশি কমন হচ্ছে মেমব্রেনো প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস বা মেসেঞ্জিও ক্যাপিলারি গ্লোমেরুলোনেফ্রাইটিস, এমপিজিএন বা এমসিজিএন। তাহলে এটা একটু ডিফারেন্ট। সি ভাইরাসের সাথে আরেকটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে ক্রায়োগ্লোবুলিনেমিয়া। তাহলে এটা খুব কমনলি পরীক্ষা আসে। এছাড়া পরফাইরিয়া কিউটেনিয়া টার্ডা, লাইকেন প্লেনাস এন্ড আইটিপি দুইটা ক্ষেত্রে কমন, বি এন্ড সি। এরপর হেপাটাইটিস ই ভাইরাস, তাহলে এটাও পরীক্ষায় আসে। দিস ইজ দ্য মোস্ট কমন কজ অফ অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস ওয়ার্ল্ড ওয়াইড। তাহলে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকিউট হেপাটাইটিসের মোস্ট কমন কজ হচ্ছে হেপাটাইটিস ই ভাইরাস। এটাও ফিকোজাল দুটো ছড়ায় লাইক হেপাটাইটিস এ ভাইরাসের মতো। এটা সিগনিফিকেন্স বেশি করে প্রেগন্যান্সি ক্ষেত্রে। ডিউরিং প্রেগন্যান্সি ক্যারিয়ার্স এ হাই রিস্ক অফ অ্যাকিউট লিভার ফেলিয়ার হুইচ হ্যাজ এ হাই মর্টালিটি। তাহলে এই কারণে প্রেগন্যান্সি পেশেন্টের ক্ষেত্রে এই ভাইরাসটা বেশি ইম্পর্টেন্ট, এটা অনেক পরীক্ষা কোশ্চেন আসে। দেন হচ্ছে এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে হেপাটাইটিস ই ভাইরাস ইউজুয়ালি ক্রনিক ইনফেকশন করে না, তবে কিছু ক্ষেত্রে এটা ক্রনিক হেপাটাইটিস এবং সিরোসিস করতে পারে, স্পেশালি ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট, স্পেশালি অর্গান ট্রান্সপ্লান্ট রিসিপিয়েন্টস। এটা আমরা প্রথমে ডিসকাস করছি। এক্সট্রা হেপাটিক ম্যানিফেস্টেশনের মধ্যে দুইটা ডিজিজ মনে রাখা লাগবে, একটা হচ্ছে জিবিএস, একটা হচ্ছে নিউরোলজিক হেমাটোট্রপি। এই দুটো হেপাটাইটিস ই ভাইরাসের সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে। ডিটেইলস ইউজুয়ালি আসে না, নাম মনে রাখলে হবে। আর ডায়াগনোস করবো কি হবে? অ্যান্টি হেপাটাইটিস ই ভাইরাস আইজিএম অ্যান্টিবডি। এই জন্য আমরা অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস পেশেন্টগুলোর ক্ষেত্রে অ্যান্টি হেপাটাইটিস এ ভাইরাস আইজিএম, ই ভাইরাস আইজিএম এন্ড বি সার্ভিস অ্যান্টিজেন দেখি, কারণ এই তিনটাই মেইনলি অ্যাকিউট হেপাটাইটিস করতে পারে। ইউজুয়ালি সি আমরা খুব একটা দেখি না। এরপর লিভার অ্যাবসেস। তাহলে অ্যাবসেসের মধ্যে আমাদের তিনটা টাইপ পড়া লাগবে, একটা হচ্ছে পায়োজেনিক বা ব্যাকটেরিয়াল অ্যাবসেস, একটা হচ্ছে অ্যামিবিক অ্যাবসেস, আর একটা হচ্ছে হাইড্রেটেড। এর মধ্যে হাইড্রেটেড এবং অ্যামিবিক এই দুটা হচ্ছে ইনফেকশাস ডিজিজের ভিতরে ডিসকাস করা হয়েছে, এখানে মেইনলি পায়োজেনিক লিভার অ্যাবসেসটা ডিসকাস করা হয়েছে। তাহলে ক্লাসিক্যাল সিনারিও কেমন থাকে? পেশেন্টের হাই গ্রেড ফিভার থাকবে, সাথে সিলস এন্ড রাইগো থাকতে পারে, অ্যানোরেক্সিয়া, ওয়েট লস, ভমিটিং থাকতে পারে, রাইট আপার কোয়াড্রান্ট পেইন এন্ড টেন্ডার হেপাটোমেগালি থাকতে পারে। তাহলে টেন্ডার হেপাটোমেগালি আমরা দুইটা কাজ করলাম, একটা হচ্ছে ভাইরাল হেপাটাইটিস এন্ড অ্যানাদার ওয়ান লিভার অ্যাবসেস।
মর্টালিটি কাদের ক্ষেত্রে বেশি? যদি মাল্টিপল অ্যাবসেস থাকে, আন্ডারলাইং কোনো ম্যালিগনেন্সি থাকে বা আদার কোমরবিডিটিস অথবা ডিলে ডায়াগনোসিস হয়, এইগুলোর ক্ষেত্রে মর্টালিটি বেশি। এত কিছু খুব একটা লাগবে না। এখানে আমার যেটা জানা লাগবে যে ইনফেকশনটা কাদের ক্ষেত্রে বেশি হয় বা কিভাবে বেশি হয়। তাহলে বেশি হয় কাদের ক্ষেত্রে? ওল্ডার পেশেন্ট এবং ইমিউনোকম্প্রোমাইজড পেশেন্টের ক্ষেত্রে। এবং কোথা থেকে বেশি হয়? অ্যাসেন্ডিং ইনফেকশন ডিউ টু biliary obstruction, বকুলানজাইটিস অথবা কন্টাজিয়াস স্প্রেড ফ্রম এ এম্পাইমা অফ গলব্লাডার। কমন অর্গানিজম কি পাওয়া যায়? ইকোলাই, ক্লিবশিয়েলা নিউমোনি অ্যান্ড স্ট্রেপ্টোকক্কাস মিলেরি। এখান থেকে যেটা সিগনিফিকেন্ট সেটা হচ্ছে যদি কোনো পেশেন্টের অ্যানারোবিক ব্যাকটেরিয়া পাওয়া যায় লাইক ব্যাকটেরিয়াস, তাহলে এটা ইন্ডিকেট করে যে ইনফেকশনটা লার্জ বাওয়েল প্যাথোলজি থেকে ডেভেলপ করছে বা লার্জ বাওয়েল অরিজিন। এবং এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমাদের কোলোনোস্কোপি করা লাগবে। এটা পরীক্ষা কোশ্চেন আসে। এবার কজেস অফ পায়োজেনিক লিভার অ্যাবসেস, জাস্ট একটা রিডিং দেখে রাখবেন, এমসিকিউ আসতে পারে। ক্লিনিক্যাল ফেস আমি অলরেডি বলছি, পেশেন্টের হাই গ্রেড ফিভার থাকবে, সামটাইমস সিলস এন্ড রাইগোস থাকতে পারে, ওয়েট লস থাকতে পারে, রাইট আপার কোয়াড্রেন্ট পেইন থাকতে পারে এবং সামটাইমস এই পেইনটা রাইট শোল্ডার এডিশন থাকতে পারে। এছাড়া প্লুরাইটিস চেস্ট পেইন থাকতে পারে, টেন্ডার হেপাটোমেগাল থাকতে পারে, তারপর নন স্পেসিফিক সিনড্রোমস থাকতে পারে লাইক অ্যানোরেক্সিয়া, ডায়রিয়া, পাইলসোরানোরিজম। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, নেক্রোটিক কোলোরেক্টাল মেটাস্টেসিস ক্যান বি মিসডিয়াগনোসড অ্যাজ হেপাটিক অ্যাবসেস। তাহলে কোলোরেক্টাল ক্যান্সার গুলো লিভার মেটাস্টেসিস হয় এবং এগুলো যদি নেক্রোসিস করে সেক্ষেত্রে এটা হেপাটিক অ্যাবসেসের মিসডিয়াগনোসড হতে পারে। তাহলে কোনো পেশেন্টের হেপাটিক অ্যাবসেস চিন্তা করলে এটাও একটু মাথায় রাখা লাগবে। ইনভেস্টমেন্ট ফাইন্ডিংসের মধ্যে আমরা ইউজুয়ালি ডাব্লিউসি কাউন্ট বেশি পাই উইথ নিউট্রোফিলিয়া, এএলপি বেশি থাকতে পারে, অ্যালবুমিন লেভেলটা কম থাকতে পারে। চেস্ট এক্সরে করলে আমরা কি কি পাইতে পারি? রেস্ট, রাইট ডায়াফ্রাম, লাং কলাপস অ্যান্ড রাইট সাইডেড প্লুরাল ইফিউশন। আমরা আর অ্যাবসেস দেখার জন্য আর সাউন্ড এবং সিটি স্ক্যান করতে পারি। তবে পরীক্ষা যেটা আসবে সেটা হচ্ছে কনফার্মেটরি ইনভেস্টিগেশন ফর লিভার অ্যাবসেস। তাহলে এক্ষেত্রে আমরা কি করবো? নিডিল অ্যাসপিরেশন আন্ডার আল্ট্রাসাউন্ড গাইডেন্স। তাহলে এটা পরীক্ষা আসে, কনফার্মেটরি টেস্ট ফর লিভার অ্যাবসেস। আরেকটা কোশ্চেন পরীক্ষা কমনলি আসে যে লিভার অ্যাবসেসে আমরা কালচার করলাম, করে কালচার যদি দেখি যে গাট ড্রাইভ কোনো অর্গানিজম ডেভেলপ করছে লাইক অ্যানারোবিক ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াইডস অর স্ট্রেপ্টোকক্কাস বোবিস, এই ধরনের অর্গানিজম যদি ডেভেলপ করে তাহলে সেই পেশেন্টের ক্ষেত্রে অবশ্যই কোলোনোস্কোপি করতে হবে টু এক্সক্লুড কোলোরেক্টাল কার্সিনোমা। তাহলে এই অর্গানিজমগুলোর সাথে কোলোরেক্টাল কার্সিনোমা অ্যাসোসিয়েশন থাকে। সো এই অর্গানিজম যদি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে কোলোরেক্টাল কার্সিনোমা আছে কিনা এক্সক্লুড করতে হবে এবং এই জন্য কোলোনোস্কোপি করতে হবে। এটা খুব কমনলি পরীক্ষা কোশ্চেন আসে। ট্রিটমেন্টের ভিতরে আমরা অ্যান্টিবায়োটিক কম্বিনেশন ইউজ করি, অ্যাম্পিসিলিন, জেন্টামাইসিন অ্যান্ড মেট্রোনিজল। এটাও পরীক্ষায় আসে। ইউজুয়ালি অ্যাবসেসের ক্ষেত্রে ড্রেনেজ বা সার্জারি দরকার হয় না, কিছু স্পেসিফিক কন্ডিশন আছে যে ক্ষেত্রে দরকার হতে পারে। লাইক যদি লার্জ সাইজ অ্যাবসেস থাকে, অ্যাবসেসের মেমব্রেনটা যদি থিন মেমব্রেন হয়, অ্যাবসেসটা যদি লেফট লোব অফ লিভারে হয়, তাহলে এই কন্ডিশনগুলোতে অনেক সার্জারি লাগে। এটা খুব একটা পরীক্ষা আসে না, জাস্ট একটু মনে রাখতে পারেন যে লেফট লোব অফ লিভারে অ্যাবসেস হলে সেটা বেশি ডেঞ্জারাস এবং রাপচার রিস্ক থাকে বেশি। থিন মেমব্রেন যদি থাকে সেগুলো রাপচার রিস্ক থাকে বেশি। সাইজ যদি বড় হয় সেগুলো রাপচার রিস্ক থাকে। তারপর হচ্ছে যদি ক্লোজ প্রক্সিমিটি টু পেরিকার্ডিয়াম থাকে তাহলে এই কন্ডিশনগুলোতে অনেক সময় সার্জারি লাগতে পারে। এটা পরীক্ষায় খুব একটা আসে না, পরীক্ষায় আমাদের অ্যান্টিবায়োটিক নামগুলো মনে রাখলে হবে, অ্যাম্পিসিলিন, জেন্টামাইসিন এন্ড মেট্রোনিজল। ওকে, তাহলে আজকের ক্লাস হচ্ছে আমাদের এই পর্যন্তই। তাহলে আজকের ক্লাসে মোস্ট ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে সেরোলজিক্যাল মার্কারস অফ বি ভাইরাস, যেটা অনেকেরই একটু বুঝতে সমস্যা হয়। তাহলে বি ভাইরাস সেরোলজিক্যাল মার্কার যদি কোনো কনফিউশন থাকে আজ করতে পারেন, যদি কনফিউশন না থাকে তাহলে আমাদের ক্লাস এই পর্যন্ত আজকে। আর কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, তাহলে বি ভাইরাস রিলেটেড যে সেরোলজিক্যাল মার্কারস গুলো এগুলো একটু ভালো করে পড়বেন। প্রথমে তো বক্স দেওয়া আছে, বিটা ডিটেলস সব মার্ক করা দেওয়া আছে। আর কোনো কিছু বুঝতে সমস্যা হলে পদে আমাদের কোশ্চেন করতে পারেন অথবা গ্রুপেও টেক্সট করতে পারেন। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এ পর্যন্ত। ভালো থাকবেন সবাই।